আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, রাজনীতি এই কয়দিন আগেও একেবারে নিশ্চুপ ছিল। একটা দামি নির্বাচন হয়ে যাওয়ার পর সবাই কেমন যেন বোকা বনে গিয়েছিল এবং মানুষজন ধারণা করেছিল যে হয়তো আগামী ২-৪ বছরে বাংলাদেশে একটা টু শব্দ করার মতো লোক থাকবে না। কিছু কাক যদি দয়া করে কাকা করে, কিছু শালিক যদি একটু বিচরণ করে, তারপর চড়াই পাখি জুটি একটু নড়াচড়া করে, এটি হবে রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ। কিন্তু দেখা গেল যে দামি নির্বাচনের পরপরই অপ্রত্যাশিতভাবে বিএনপির যে বন্ধ হয়ে যাওয়া অফিসটি একেবারে সিংহ বিক্রমে জনাব রুহুল কবির রিজভী তিনি এসে হাতুড়ি দিয়ে তালা ভেঙে পিটিয়ে সেই অফিসের মধ্যে ঢুকে তারপরে রীতিমতো সেই হুঙ্কার মেরে আবার সেই সাবেক রাজনীতি, বিএনপি রাজনীতি তারা শুরু করলো। বিএনপির অনেক নেতা জেলখানা থেকে ছাড়া পেলেন এবং তারা পেয়েই তারা ঠিক চুপচাপ বসে থাকলেন না, তারা নড়াচড়া শুরু করলেন। এবং লন্ডন থেকে তারেক রহমান সাহেবও সেই বিবৃতি দেওয়া, দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করা, দলের অনেকগুলো কমিটি ভেঙে দিয়ে দলকে চাঙ্গা করা থেকে শুরু করে নানা রকম কর্মকাণ্ড করে বিএনপির মধ্যে একেবারে একটা জাগরণ সৃষ্টি করার জন্য তিনি চেষ্টা করলেন। তো আওয়ামী লীগ এই দৃশ্য দেখে প্রথমে খুব অবাক হয়ে গেল, ভীষণ রকম অবাক হয়ে গেল। তারপর আস্তে 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 তারা বিএনপিকে সমালোচনা করা শুরু করলো। কিন্তু তারা অনেকটা নিশ্চিত ছিল। আমি এই ভিডিও যে মাসে করছি, জুলাই মাসে, মোটামুটি এপ্রিল, মে, জুন এই ৩ মাসের মধ্যে আওয়ামী লীগের মধ্যে একটা নিরুত্তাপ, নির্ভাবনা, নির্বাণ একটা অবস্থা তারা প্রদর্শন করেছে। এবং তাদের ধারণা হলো যে ৫ বছর তো নির্বিঘ্নে কেটে যাবে। তো ১৪ সনে যেটা নির্বাচন হলো সেটাকে বলা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতার বিনা ভোটে নির্বাচন। ১৮ সনে বলা হলো অপ্রত্যাশিতভাবে রাতের ভোটের নির্বাচন। আবার এবছর একটা নাম হয়ে গেল ডামি নির্বাচন। এবং এই ৩টা নামই কর্ম করার পর এটি হলো। কর্ম করার আগে কেউ ভাবতে পারেনি যে এরকম একটা কর্ম হবে বা এরকম একটা নাম আসতে পারে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যারা অতি উৎসাহী আশাবাদী লোকজন আছে, তারা দেখা গেল যে চিন্তা করলো যে ৫ বছর তো চলে যাবে, ৫ বছর চলে যাওয়ার পরে আগামীতে যে নির্বাচন হবে সেটির নাম কি হবে, সেটির দামের পরিবর্তে কি নাম হতে পারে, এরকম চিন্তা যখন তারা করছিল তখন একটার পর একটা প্রাকৃতিক ঘটনা বাংলাদেশে ঘটে গেল। প্রথম শুরু হলো বেনজিরকে দিয়ে। এবং বাংলাদেশের ক্ষমতার আকাশে বেনজিরের যে উত্থান এবং দাপট, এটি অতীতে কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী ঠিক এই জৌলুসটি ভোগ করতে পারেননি। আইজি হিসেবে তাকে মনে করা হতো যে তিনি সমস্ত হর্তাকর্তা, দণ্ড এবং মুন্ডের মালিক। মানে মুন্ড বলতে এই যে মস্তক, কারো শিরচ্ছেদ করার ক্ষমতাও তার, আবার কারো শিরচ্ছেদ হবে এই হুকুম দেওয়ার ক্ষমতাও তার। এই জন্য এটিকে আঞ্চলিক ভাষায় প্রবাদরূপে বলা হয় দণ্ড এবং মুন্ডের অধিকর্তা। অর্থাৎ হাকিমও তিনি, হুকুমদাতাও তিনি, আবার হুকুম বাস্তবায়ন করারও তিনি। এবং তিনি সেটি করেছেন, সব কিছু করেছেন, সব ক্ষেত্রে, তার চলনে বলনে, পোশাকে আশাকে। এবং তার সেই উত্থান দেখে পৃথিবীর কোনো মানুষ ভাবতেই পারেনি যে এইরকম উদিত সূর্যের কখনো মানে অস্ত যাওয়ার মতো জীবনে কোনো ঘটনা ঘটতে পারে। সবাই ধরে নিয়েছিলেন যে তার রিটায়ার্ড করার পর তাকে নেহায়েত নিদেন পক্ষে পূর্ণমন্ত্রী করা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে। সেক্ষেত্রে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে কোথায় দেওয়া হবে এসব নিয়ে যখন চিন্তা ভাবনা করা হচ্ছিল, ঠিক সেই সময়টিতে দেখা গেল যে তার বিরুদ্ধে কালের কণ্ঠ নামক একটি পত্রিকা, বসুন্ধরা গ্রুপের
সেই গ্রুপের পত্রিকা একেবারে যাচ্ছে তাই ভাষায় তার বিরুদ্ধে লেখা হলো। এবং এই প্রতিবেদন ছিল এতটা তথ্যবহুল, এতটা যাকে বলা হয় বিস্তারিত, এবং এতটা মানুষকে বিক্ষুব্ধ করেছিল সেই প্রতিবেদন। বসুন্ধরা গ্রুপ সম্পর্কে কারো নেতিবাচক মন্তব্য থাকতে পারে, কালের কণ্ঠ সম্পর্কে নেতিবাচক থাকতে পারে, বাট এই রিপোর্টটা ছিল ইট ওয়াজ এ মাস্টারপিস অফ জার্নালিজম। যিনি এই কাজটা করেছেন এবং যিনি এটা এডিট করে উপস্থাপন করেছেন, মেকআপ গেট আপ থেকে শুরু করে, এটা একেবারে মাস্টারপিস। তো ওটা বেনজির হজম করতে পারেননি, সরকার হজম করতে পারেননি, জনগণও হজম করতে পারেনি, ফলে বেনজির কট হয়ে গেল। বেনজিরের পরে একটার পর একটা পুলিশের উইকেট পড়তে থাকলো। এরপর পত্রিকাগুলো আরাম পেয়ে গেল। অন্যান্য পত্রিকাতে, বিশেষ করে মানবজমিন পত্রিকাতে অসাধারণ একটা রিপোর্ট ছাপা হলো মিয়া সাহেবের যত সম্পত্তি, আসাদুজ্জামান মিয়ার ক্যারিয়ার নিয়ে। তারপর আজিজ, যেটা জেনারেল আজিজ, তার সম্পর্কেও সেই মানে বিস্তারিত ফিরিস্তি, কোথায় কত অর্থ, এগুলো প্রকাশিত হতে থাকলো মানবজমিন পত্রিকা সহ অন্যান্য অনেক পত্রিকা। আর ওইগুলোকে কয়েক গুণ বৃদ্ধি করে সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা চলতে থাকলো। এবং সেই প্রচারণার ফলে কি হচ্ছে, কতজনের কি বিচার হবে এটা বড় বিষয় না। পুরো বিষয়টা হলো যে এই লোকগুলো সপরিবারে এই সমাজের জন্য অপাংতেয় হয়ে পড়েছেন, ঘৃণিত, নিন্দিত হয়ে পড়েছেন। এবং তারা কোনো সমাজে গিয়ে বুক ফুলিয়ে বসবেন তো দূরের কথা, কোনো একটা সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি মানুষকে বিব্রত করবে। তারা কোনো খাবার টেবিলে বসলে রুচি চলে যাবে, তারা যদি কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলে যায়, বিয়ে বাড়ির বাদ্য বন্ধ হয়ে যাবে, এমনকি লাইট বন্ধ হয়ে যেতে পারে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি এই যে গত কয়েকদিনে যাদের বিরুদ্ধে এই পত্রপত্রিকাগুলো লিখেছে, আমি তাদের নাম আর বলে বিব্রত করতে চাই না, সেটা সেই ড্রাইভার আবেদ আলী থেকে শুরু করে বেনজির পর্যন্ত, এর মধ্যে যারাই ধরেন না কেন। যেমন একটা জিনিস হিসাব করেন, যে এক জায়গাতে বললাম যে আমি একটা ভিডিও করেছিলাম ইয়া বেনজিরো, তো নিচে ইয়া বেনজির, ইয়া বেনজির, বেনজির, তো সেখানে একজন লিখেছে আরবিতে ইয়া বেনজিরো ইনকুন্তুম খেনজিরো। এবং আমি আরবিতে গিয়ে ইনকুন্তুম খেনজিরো, এই খেনজিরো শব্দটির অর্থ জানার পর, মানে ইনকুন্তু মানে আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি এবং আমি বলছি ও একটা খেনজিরো। এখন এই খেনজিরো শব্দের অর্থ আমি এখানে বললাম না, বলতে পারলাম না। তো মানুষের যে ক্রোধ এবং ক্ষোভ, আরবিতে খেনজিরের মতো 20টি শব্দ আছে এবং এত নিকৃষ্ট, এত বিভৎস, এত বাজে সেই শব্দগুলো কিন্তু এই যে পাবলিক বলছে, আমি এগুলো বলতে পারছি না। আপনাদের যদি কারো আগ্রহ থাকে আপনি খেনজিরের শব্দের অর্থ দেখে নেবেন। তো যাই হোক, এবং তার সঙ্গে সে বলছে ইনকুন্ত, মানে আমি একেবারে সাক্ষ্য দিচ্ছি, নিশ্চিতভাবে বলছি ও একটা খেনজিরো। তো এইভাবে সমাজের যে সাধারণ মানুষের যে ক্রোধ, এই ক্রোধ এই দুর্নীতিবাজদের উপরে একেবারে রীতিমতো অগ্নুৎপাত হয়ে, উল্কাপিণ্ড হয়ে এদের মাথার উপর বর্ষিত হয়েছে। দে আর ফিনিশড। তারা আগামী 100 বছর, 500 বছর, 1000 বছরে বাংলার জমিনে এই নামগুলো আর কখনো ওয়েল অ্যাকসেপ্টেড হবে না। তাদের আত্মীয় পরিবার পরিজন সবাই বিব্রত হবে অনাগত দিনে। কেউ কেউ তো বলে ফেলছেন যে অমুকের মেয়ে, ওই ছেলের যদি ন্যূনতম আত্মমর্যাদাবোধ থাকে তালাক দিয়ে দেওয়া উচিত। অমুকের ছেলের সাথে বিয়ে হয়েছে, তার ওই মেয়ে যার বিয়ে হয়েছে বউর উচিত তালাক দিয়ে দেওয়া। এই সকল কথাবার্তা কিন্তু সমাজে হচ্ছে। এখন সমস্যা হলো যে এই লোকগুলো সবে কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের পেয়ারের মানুষ ছিলেন তারা, এবং অনেকে হয়তো এখনো আছেন। ফলে কি হচ্ছে, ঘুরে ফিরে এদের কুকর্মের যে দায় আওয়ামী লীগের উপর পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছে যে আমরা এদের দায় কেন নেব? আরে বাবা, তোমরা যদি দায় না নেবা, তাহলে তোমরা যদি এদেরকে নিয়োগ না করতে, একজন বেনজিরো, একজন খেনজিরো, একজন আজিজু, এই সমস্ত লোকজন, এই বাংলাদেশের লোকজন কি তাদেরকে চিনতো, তাদেরকে জিজ্ঞাসা করতো? এখন তুমি তাদেরকে নিয়োগ দিয়েছো, তুমি সন্তান পয়দা করেছো, তাকে মানুষ করার দায়িত্ব তোমার। সন্তান যদি গাঁজা খায়, কোনো পিতা কি সেটাকে দায়িত্ব নিতে পারে? সন্তান যদি রেপ করে, ডাকাতি করে, চুরি করে, সবাই তো তার পিতামাতাকে খারাপ বলে।
আবার সন্তান যদি অলি আল্লাহ হয়, গাউস কুতুব হয়, ভালো কিছু হয়, তো বাবা মার জন্য দোয়া করে যে আল্লাহ তুমি একটা সুসন্তান কি মানুষ দিয়েছো, তার ঘরে একটা সুসন্তান দিয়েছো, এভাবে মানুষ করে। তো এখন আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতিবাজগুলো আওয়ামী লীগের সময়টাতে পদ পদবি ব্যবহার করে এই অপকর্ম করেছে, এটা পুরো রাজনীতির যে একটা স্থিতি অবস্থা থাকে, একটা অ্যাডাপশন থাকে, একটা রিলেটিভিটি থাকে, এই পুরো জিনিসটিকে নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দেওয়ার পরে এখন এই মুহূর্তে আসলে সঠিকভাবে রাষ্ট্রের একটা জিনিসও অ্যাক্ট করছে না, কোনো কমান্ড ঠিকমতো কাজ করছে না, সবার মধ্যে ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে। এবং সরকারের তো অনেক আগের থেকে রাজনৈতিক ক্ষমতা শূন্যে চলে গিয়েছিল, তারা দেশি বিদেশি ক্ষমতা, তারপর শেষে নিজেদের যাকে বলা হয় ব্যক্তি ইমেজ, যেমন প্রধানমন্ত্রীর ব্যক্তি ইমেজ, এটাকে ব্যবহার করে প্রশাসনের উপর তারা একটা চাপ প্রয়োগ করছিল এবং প্রশাসনকে বলতে গেলে অনেকটা যাকে বলে জিম্মি বানিয়ে ফেলেছিল, যে ইউ হ্যাভ নো ওয়ে জাস্ট টু ফলো আওয়ার কমান্ড অ্যান্ড জাস্ট টু ফলো আওয়ার ইনস্ট্রাকশন অ্যান্ড জাস্ট টু কমপ্লাই আওয়ার আইডিওলজি, আদারওয়াইজ ইউ উইল ফিনিশড। তোমাদের প্রমোশন হবে না, চাকরি থাকবে না, আমাদের পরিবর্তে যদি অন্য দল ক্ষমতায় আসে তাহলে তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এইরকম একটা যাকে বলা হয় প্রকাশ্য অপ্রকাশ্য ভাববাদী একটা হুমকি যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উপর দীর্ঘদিন যাবতই কিন্তু বোঝার মতো চেপে আছে। কিন্তু এই যে দুর্নীতি কর্মকাণ্ডগুলো প্রকাশিত হওয়ার পর যখন এই প্রশাসনের সাধারণ লোকজন দেখল যে দুর্নীতি করে পার পাওয়া যায় না, কাজেই আমিও দুর্নীতি করলে পার পাবো না। 2 নম্বর হলো যে দুর্নীতিবাজদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, সরকারের কোনো প্রতিষ্ঠান সরকারি দল কেউ দাঁড়াচ্ছে না এবং দাঁড়াতে পারছে না। এবং থার্ড হলো যে এই দুর্নীতিবাজরা লোকচক্ষুর অন্তরালে চলে যেতে বাধ্য হচ্ছে, পালাতে বাধ্য হচ্ছে এবং প্রকাশ্যে এসে তারা কোনো কিছু করতে পারছে না। তখন কি হচ্ছে, ওই যে প্রশাসনের উপর যে একটা আধিপত্য প্রভুত্ব, প্রশাসনের উপর তাদের যে একটা থ্রেড যে জিনিসটা ছিল, ওটা এখন একেবারে মিনিমাইজ হয়ে শূন্যতে চলে আসছে। আর শূন্যতে চলে আসলে যেটা হয় সেটা হলো, আপনি ধরুন একটা বেলুন কিনলেন, স্বাভাবিক একটা বেলুন কিনলেন, তো ওর একটা আকৃতি আছে, কিন্তু ওটাকে যদি আপনি প্রথমে ফুলানোর পরে আবার যদি সেটার বায়ুগুলো ছেড়ে দেন তাহলে দেখবেন ওটা ঢিল ঢিল হয়ে গেছে, ওটার ইলাস্টিসিটিটা শেষ হয়ে গেছে, দেখতে বিশ্রী এবং কদর্য মনে হয়। ওই আমরা ছোটকালে বেলুন, রাজা বেলুন ফুলাতাম, ফুলানোর পরে যখন এটা ছেড়ে দিতাম দেখতে খুব বাজে লাগতো। এখন ওই রকম যারা সেই বিভিন্ন জায়গাতে হর্তাকর্তা সেজে, মানে একটা দেখা গেল ময়ূর সে বাঘের মতো আকৃতি ধারণ করে আছে, একটা সজারু সিংহের মতো আকৃতি ধারণ করে আছে, একটা শকুন সেই টিয়া পাখির মতো আকৃতি ধারণ করে আছে। তো সেই জিনিসগুলো যখন এখন আসল চরিত্রে ফিরে আসছে তখন আর তাদের কোনো আকৃতি নাই, না তারা টিয়া পাখি, না তারা শকুন, না তারা সজারু, না তারা বাঘ, একটা মধ্যবর্তী কেমন যেন মাতাল অবস্থার মধ্যে এই ক্ষমতাধর শত শত লোকজন সেভাবে পড়ে গিয়েছে। এবং এটি রাজনীতির ময়দানে যে ক্ষতগুলো তৈরি করা হয়েছিল বিভিন্ন সময় প্রশাসনকে ব্যবহার করে, ওই ক্ষতের মধ্যে জমে থাকা ক্ষোভ বিক্ষোভ, এটি অগ্নুৎপাত হওয়ার জন্য, আগ্নেয়গিরির লাভারূপে বের হয়ে আসার জন্য, মানে সুনামি তৈরি করার জন্য একেবারে আকাশ বাতাস সব কিছু ভারী করে ফেলেছে। এবং তার একটা ছোট নমুনা দেখেন, এই যে আমাদের কোটা বিরোধী আন্দোলন, এটি 3 দিন আগে বা 4 দিন আগে যখন শুরু হলো, এটিকে মনে হলো যে একটা হাস্যকর একটা জিনিস, যেটা সরকার 1 মিনিটে বন্ধ করে দিতে পারে। কেউ কেউ মনে করলো যেটা সরকার খেলছে, সরকার একটা প্ল্যান, যেন চীনের বিষয়টা কেউ বলতে না পারে, ভারতের বিষয়টা বলতে না পারে, এরকম নানা রকম যাকে বলা হয় আন্দাজে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছিল। কিন্তু সেই বিষয়টি আজকে বৃহস্পতিবার আমি যখন ভিডিও করছি, তো এই দিন পুরো রাজপথের যে অবস্থা, বিকালবেলা থেকে এই যে এখন আমি ভিডিও করছি রাত্রি 9টার সময়, এখন পর্যন্ত পুরো ঢাকা নীরব নিস্তব্ধ। সেই মানে এইরকম নিস্তব্ধ ভুতুড়ে শহর আমি এই ঢাকা শহরে আসার পর থেকে আর দেখিনি। আর শাহবাগে যে অবস্থা তৈরি হয়েছিল 5টা থেকে 6টার মধ্যে, এইরকম অবস্থা পাকিস্তান আমলে
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে করেছে ওই দৃশ্য আমি দেখিনি, কিন্তু এরশাদ জামানাতে আসলে এতটা শক্তিমত্তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্বৈরাচার বিরোধী ছাত্ররা দেখাতে পারেনি, যেটা আজকে এই ঢাকা শহরে ছাত্ররা দেখিয়েছে, চট্টগ্রামে দেখিয়েছে, কুমিল্লাতে দেখিয়েছে, অন্যান্য সব জায়গাতে দেখিয়েছে। ফলে এই যে সিমটমটা, এই সিমটমটা যে কি কালবৈশাখীর লক্ষণ, রাজনীতির সুনামির লক্ষণ, নাকি রাজনীতির ভূমিকম্পের লক্ষণ? এই বিষয়টা কি আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী, 4 বার না 5 বার, 2009, 2014, 2018, তারপরে হলো 2024, আর এর আগে 2096, 5 বারের প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী। তো তিনি সেই বিষয়টা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।